পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না, বলছেন চরমোনাই পীর। চাঁদাবাজ, তেলবাজ, সেলফিবাজদের এনসিপিতে ঠাঁই নাই, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো মাইলস্টোন বিমান দুর্ঘটনা, অনেক অভিভাবক আগুনে ঝাঁপিয়ে বাচ্চা উদ্ধার করতে চেয়েছিলেন। এবং সর্বশেষ জানাবো কম্বোডিয়ায় থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলছে দূতাবাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চাঁদাবাজ, তেলবাজ, সেলফিবাজদের এনসিপিতে ঠাঁই নাই, বলছেন হাসনাত আব্দুল্লাহ। দলের নেতাকর্মীদের চাঁদাবাজির অভিযোগ ইস্যুতে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির নাম ও ব্যানার ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। এনসিপি যখন রাজনীতির নতুন বন্দোবস্ত নিয়ে ব্যস্ত, তখন কোনো নেতা চাঁদাবাজি করবেন, এটা বরদাস্ত করা হবে না। তিনি আরো বলেন, আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে। সাধারণ মানুষের কাছে যান, তাদের সমস্যা শোনেন। চাঁদাবাজ ও তেলবাজদের দূরে রাখুন। চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজদের এনসিপিতে ঠাঁই নাই। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দুদক সহ পিএসসি নিরপেক্ষতার জন্য সাংবিধানিক কমিটি করতে হবে। এনসিপি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত প্রত্যাশা করে। এসব প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের প্রয়োজন। মাইলস্টোন বিমান দুর্ঘটনা, অনেক অভিভাবক আগুনে ঝাঁপিয়ে বাচ্চা উদ্ধার করতে চেয়েছিলেন। মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনটি 2.5 তলা, নিচতলার বড় অংশই মাটি ভরাটের পর নিচে চলে গেছে। পরে ক্লাস হয় আসলে 1.5 ও 2.5 তলায়। ভবনে ঢোকার মুখে বড় গ্রিলের দরজা। 21শে জুলাই যখন যুদ্ধবিমান ভবনে আছড়ে পড়ে, তখন আগুন এই গ্রিলের দরজা পর্যন্ত পৌঁছায়। সেদিন উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের প্রধান ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী বলেন, এই পথ বাদ রেখে শিশুদের বের করে আনা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আগুনে ঝাঁপ দিয়ে বাচ্চাকে উদ্ধার করতে চাওয়া অভিভাবককে বোঝানো ছিল কঠিন কাজ। উদ্ধারকারী সেনা কর্মকর্তা বাচ্চারা বলছিল, আঙ্কেল আমি হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে নেন। গত 27শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দাঁড়িয়ে তাহসিন বলছিলেন, সেদিন উদ্ধার কাজ পরিচালনায় কি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তারা। আগের পর্বেই জেনেছেন, সেদিনকার পরিস্থিতি ছিল ভিয়েতনামে ন্যাপাম বোমা বিস্ফোরণের পরের মতো। ভেতরে আটকা পড়া দগ্ধ শিশুদের বেরোনোর নিষ্ফল চেষ্টা, বেরিয়ে আসা শিশুদের হাসপাতালে পাঠানো, আকুল অভিভাবকদের ঘটনাস্থল থেকে সরানো, নইলে প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা আর উৎসুক জনতার ভিড়। সবশেষে শিশুদের মরদেহ গুমের অভিযোগ ও তা থেকে সৃষ্ট বিক্ষোভ তো ছিলই। গ্রিলের ওই দরজা ছাড়া ভবন থেকে বেরোনোর পথ ছিল না, আমাদের সেটা বানাতে হয়েছে। এটাই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। লেফটেন্যান্ট কর্নেল তাহসিন জাগো নিউজকে বলেন, এদিকে আগুনের তাপ এতটা তীব্র যে চারপাশের লোহা জাতীয় যা কিছু আছে সব গলে যাচ্ছিল। ঝাঁঝালো ধোঁয়া উদ্ধারকারীদের শ্বাসনালীতেও ঢুকছিল। নিঃশ্বাস নেয় কঠিন। ভেতরে আটকা পড়া শিশুদের অবস্থা তখন আরও করুণ। আসলে সেনা সদস্যরা এসেছিলেন কোনো প্রস্তুতি ছাড়া খালি হাতে, কারণ বিস্ফোরণের শব্দ শুনে তারা আর কাল বিলম্ব করেনি। কিছুক্ষণ পরেই কয়েকটি হাতুড়ি সহ সরঞ্জাম হাতে পাই আমরা, বলেন তিনি। ধোঁয়া ও তাপের মতো বিষয়কে নিয়ন্ত্রণে আনতে সৈনিকরা নিজেদের ইউনিফর্ম খুলে সেটা ভিজিয়ে মুখে বেঁধে বা পানি ঢেলে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কেউ নিজের ইউনিফর্ম খুলে ভিজিয়ে মুখে বেঁধেছেন, কেউ বা পানি ঢেলে ধোঁয়ার দাপট ঠেকানোর চেষ্টা করছেন। 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হন পুলিশ, র্যাব, বিভিন্ন বিমান বাহিনীর সদস্যরা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরাও হাত লাগান। তখনও আগুন নেভেনি। শরীরে আগুন নিয়ে বাচ্চারা বের হচ্ছে। বিমানটির দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা, এমন দুঃসহ পরিবেশের মধ্যেই আরেক দুশ্চিন্তা তৈরি হয়, মানুষের ভিড়। লেফটেন্যান্ট কর্নেল তাহসিনের ভাষায়, 2 ধরনের মানুষ এখানে। একদল যারা সন্তানদের খোঁজে এসেছেন, তাদের চোখে মুখে আতঙ্ক, কান্না, তারা কিছুতেই থামতে চান না। অনেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েই বাচ্চা উদ্ধার করতে চান। তাদের বোঝাতে হয়েছে, দয়া করে একটু ধৈর্য ধরুন, আমরা চেষ্টা করছি বের করে আনার, কারণ তারা যদি নিজেরা আহত হন বা আগুনে পুড়ে যান, ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়ে যাবে, বলেন তিনি। অন্যদিকে ছিল উৎসুক জনতা, যারা ভিডিও করতে এসেছেন। সমস্যা হলো, স্কুলে প্রবেশের জন্য একটি মাত্র রাস্তা। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সবই ওই পথ দিয়েই আসছে, আর সেই পথে ভিড় বন্ধ হয়ে গেছে। দগ্ধদের অনেককেই কাঁধে তুলে কয়েকশো গজ দূরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে নিতে হয়েছে। তার মধ্যে দ্বিতীয়বার বিস্ফোরণের আশঙ্কা ছিল, বলেন সেনা কর্মকর্তা তাহসিন। এর মধ্যেই আরও এক চাপে পড়ে উদ্ধারকারী দল। হেলিকপ্টার নামাতে হবে, কিন্তু মাঠ জুড়ে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে মানুষ, কেউ নড়ছে না। বাধ্য হয়ে সেনাবাহিনীর আরেকটি দল মোতায়েন করে জনতাকে সরানোর চেষ্টা করতে হয়। তাহসিন বলেন, হেলিকপ্টার ল্যান্ড করাটা ছিল অত্যন্ত জরুরি।
আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে উদ্ধারকারী প্রথম হেলিকপ্টারটি দেখতে পাই। দুর্ঘটনার প্রথম 30 মিনিট অত্যন্ত কঠিন ছিল বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল তাহসিন। আগুন নিয়ন্ত্রণে আনা, দগ্ধদের উদ্ধার করা, ভিড় সামলানো, 3টি কাজ একসঙ্গে নিয়ন্ত্রণ করা ছিল খুবই কঠিন বলেন তিনি। হায়দার আলী ভবনের সামনে বিশাল মাঠে এক প্রান্তে স্কুল, আরেকটি বহুতল ভবন। ক্যাপ্টেন তাহসিনের ধারণা, বিমানটি ওই ভবনের গা ঘেঁষে নিচে নেমে মাঠের এই পাশে হায়দার আলী ভবনের নিচতলা বরাবর আঘাত করে। পোড়া ভবনটি দেখিয়ে তাহসিন বলেন, ভবনটির চারপাশ গ্রিল দিয়ে ঘেরা। একটি প্রান্তের গ্রিল ভেঙে শিশুদের বের হওয়ার রাস্তা তৈরি করতে তারা সক্ষম হন। ভবনটির পেছনে গ্যারেজের লোহার গেট পরে তারা খুলে ফেলেন। সেটি দোতলা বরাবর বসিয়ে বাচ্চাদের স্লাইড করে নামানো হয়। উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল প্রায় 200 জন সেনা সদস্য। তার মধ্যে প্রায় 25 জন আহত হন। ধোঁয়ার মধ্যে যেসব গ্যাস তৈরি হয়, কার্বন মনোক্সাইড, ডাইঅক্সাইড, সেগুলো ইনহেল করেই আমাদের অনেক সহকর্মী অসুস্থ হয়ে পড়েন বলেন দলের কমান্ডার তাহসিন। পাইলট উদ্ধার। বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলট কোথায় গেল সেটা তখনও স্পষ্ট ছিল না। পরে জানা যায় তিনি ইজেক্ট করেছিলেন। তাহসিন হক চৌধুরী বলেন, পাইলট বিমানটি ক্র্যাশ করার আগে ইজেক্ট করেন, এটাই বাস্তব সত্য কথা। আনুমানিক 20 থেকে 25 মিনিট পর দুর্ঘটনাস্থল থেকে 50 গজ দূরে একটি টিনশেড ভবনে তাকে পাওয়া যায়। স্কুলের একটি টিনশেডের ভবনে টিন ভেঙে ভিতরে ঢুকে যান তিনি। অন্য একটি উদ্ধারকারী দল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তিনি বেশ আহত ছিলেন, প্যারাশুটটা দেখা যাচ্ছিল। ততক্ষণে স্কুলে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানকার ডাক্তার তার পাস চেক করে তাকে হেলিকপ্টারে উদ্ধার করে সিএমএইচে নিয়ে যান, জানান তাহসিন। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পরেও আলোচনার শেষ নেই। কে কি করেছে, কে কি করেনি, নানা কথা উঠেছে। সেই প্রসঙ্গে ক্যাম্প কমান্ডার স্পষ্ট করে বলেন, স্কুল কর্তৃপক্ষের কাছে নিহত ও আহতের সুনির্দিষ্ট তথ্য রয়েছে। আমরা বা তারা কেউ কোনো অভিযোগ পাইনি। যারা বলছেন তারা কোথা থেকে কি বলছেন আমরা জানি না। এই অভিযোগ সেনাবাহিনীকে ব্যথিত করে কিনা জানতে চাইলে তাহসিন বলেন, আমরা বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করেছি। এই অভিজ্ঞতা নিয়েই কাজ করছি। আমাদের পেশাদারিত্ব বা দায়িত্ববোধ কোনো প্রভাব পড়বে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না, বলছেন চরমোনাই পীর। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর নিজের কিংবা দলের স্বার্থে সংবিধান রচনা করতে পারবে না। চরমোনাই পীর বলেন, দেশকে অগ্রাধিকার না দিয়ে দলীয় স্বার্থে ছেঁড়া পুস্তকের মতো তৈরি করা হয়েছিল বাংলাদেশের সংবিধান। যার যখন মন চেয়েছে তখনই তা পরিবর্তন করেছে। মাত্র 35 থেকে 40% আসন পেলেই কেউ সংবিধান বদলাতে পারছে, অথচ দেশের 60% মানুষের মূল্যায়ন নেই। সময় এসেছে এই ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের। তিনি বলেন, পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকবে। কেউ চাইলেই একক সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে গিয়ে ফ্যাসিস্ট চরিত্রে দেশ শাসন করতে পারবে না। অথচ যারা নিজের স্বার্থে রাজনীতি করে তারাই এই পদ্ধতির বিরোধিতা করে। গণসমাবেশ থেকে রেজাউল করিম ঘোষণা দেন, এই দেশে আর চাঁদাবাজি হতে দেওয়া যাবে না, আর লুটপাট, দুর্নীতি, বিদেশের টাকা পাচার বরদাস্ত করা হবে না।